আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, সিজন 2, পর্ব 5। লেখনীতে ফারজানা মনি। দুপুর 2টা বাজে। মিম কলেজের গেটের সামনে অপেক্ষা করছে। বাড়ির গাড়ি কোথাও সে দেখতে পাচ্ছে না। মনে মনে ভাবছে, ড্রাইভার আঙ্কেল যদি নাও আসে তাহলে ভাইয়া তো অবশ্যই আসবে। আমি আর একটু অপেক্ষা করি। হঠাৎ একটা ইটের কণা এসে মিমের পেছনে কাঁধে লাগলো। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলো তেমন কেউ নেই। স্টুডেন্টরা যার যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। মিম আবারও সামনের দিকে তাকিয়ে বাড়ির গাড়ির অপেক্ষা করছে। কিন্তু এ কি, আবারও আরেকটা কণা এসে গায়ে লাগলো। এবার মিম একটা রাগী রাগী লুক নিয়ে পেছনে তাকালো, কিন্তু এবারও কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎই বুঝতে পারলো কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। পাশে তাকিয়েই সে বিস্ময়ে হতভম্ব। মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আ আ আপনি? আরিফ মুচকি হাসলো, বলল, আমি। ভয় পেয়েছো? মিম তোতলাতে তোতলাতে বলল, ভ ভ ভয়ের কি আছে? আপনি এখানে কি করছেন? আরিফ আবারও হাসলো, বলল, কেন, আমাকে দেখে খুশি হওনি? মিম, না মানে তেমন কিছু না। আরিফ, তাহলে কেমন কিছু? মিম বিরক্তিভরা কণ্ঠে বলল, কোনো কিছুই না, আপনি আপনার কাজে যান, আমি এখন বাড়িতে যাব। আরিফ, ও তাই বুঝি? মিম, তাই। আরিফ ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখা টেনে বলল, ঠিক আছে, যাও তাহলে। মিম সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আবার দাঁড়ালো। মূলত সে আবির বা তানভীরের অপেক্ষা করছে। হঠাৎ আরিফ পেছন থেকে বলে উঠল, কি হলো, বাড়িতে যাবে না? মিম রাগে কটমট করতে করতে বলল, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি যেখানে যাওয়ার সেখানে যান। আরিফ এবার রাশভারী কণ্ঠে বলে উঠল, কিন্তু তোমার আর আমার গন্তব্য যে এক। মিম কিছু বুঝতে না পেরে আরিফের মুখের পানে তাকিয়ে আছে। কি বলছে এইসব পাগলটা? আজ তো একটা সাইকো। আল্লাহ, এত বড় একটা কাজিন হঠাৎ করে অবতরণ করছো। আমার উপর একটা ভালো কাজিনও তো ফালাইতে পারতা। হঠাৎ মিমের ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আরিফ বলল, ভাবনা চিন্তা রেখে এবার বাইকে ওঠেন। মিম তাকিয়ে দেখল আরিফ আবিরের বাইকটিতে বসে আছে। মিম বলে উঠল, আপনি আবির ভাইয়ের বাইক কেন এনেছেন? আরিফের শান্ত জবাব, তোমাকে বাড়ি নিতে। মিম, আপনাকে কে বলেছে আমাকে নিতে আসতে? আরিফ, তোমার আবির ভাই। মিম, আমি আপনার সাথে যাব না। আরিফ, তাহলে রাস্তায় পড়ে থাকো, আমি যাচ্ছি। হঠাৎ আরিফের ফোনটা বেজে উঠল। আকলিমা খান ফোনের ওই পাশ থেকে আরিফকে জিজ্ঞাসা করছে মিমকে পেয়েছি কিনা। আরিফ বিচারের সুরে বলল, ছোট মামি, তোমার মেয়ে আমার সাথে বাড়ি ফিরবে না, সে দাঁড়িয়ে আছে। আকলিমা খান, বাবা, ফোনটা ওর কাছে দাও তো। আরিফ ফোনটা মিমের দিকে এগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, শাশুড়ি আম্মা কথা বলবে। মিম রাগে একটা লুক দিয়ে আরিফের হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিল। মিম, হ্যালো আম্মু। আকলিমা খান, কি রে, তোর সমস্যা কি? আরিফের সাথে কেন ফিরছিস না? মিম আমতা আমতা করে বলল, না মানে আম্মু। আকলিমা খান মিমের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, চুপচাপ আরিফের সাথে বাড়ি ফিরে আয়, আমি রাখছি। মিম রাগী রাগী দৃষ্টিতে আরিফের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইকের পেছনে গিয়ে বসলো। আরিফ বাইকের লুকিং মিররে দেখলো মিম পেছনে ধরে কোনো রকম বসে আছে। আরিফ মিমকে ধরে বসতে বলল, কিন্তু মিম কি কম তেরা? বলল, প্রয়োজন নেই, আপনার কাজ আপনি করেন। আরিফ মিমের কথাটি শুনে সামনে তাকিয়ে চোখে সানগ্লাস দিল। হঠাৎ বাইকটি স্টার্ট দেয় মিম তার ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আবিরের কাঁধে হুমড়ি খেয়ে পড়ল। মিম ভয় পেয়ে আরিফের কাঁধে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে। আবির লুকিং গ্লাসে মিমকে এক নজর দেখে মুচকি হাসল, একটু খোঁচা মেরে বলল, গরিবের কথা বাসি হলেও ফলে। মিম মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে আছে। আরিফ তা দেখে আরেক দফা হেসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সারা রাস্তা মিম আর কিছুই বলেনি। মাহমুদা খানের সময়টা আজ বড্ড বেশি ভালো যাচ্ছে। নিজের বাপের বাড়ির পরিবারের সাথে সময় কাটাতে কার না বেশি ভালো লাগে। দেখতে দেখতে সময় 3টার কাটায়। 5 মিনিট হলো আবির ফিরেছে। এসেই টুকটাক সবার সাথে কথা বলে ফ্রেশ হতে উপরে চলে গেছে। মেঘ রুমে ঢুকেই দেখলো আবির মাত্র গোসল করে তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে। মেঘ আবিরকে দেখে কিছুটা থমকে গেছে, তাকিয়ে আছে এক অদ্ভুত মোহমায়াময় দৃষ্টিতে। আবিরের গলার হালকা ভেজা ভেজা ছোট চাপদাড়িগুলো মেঘকে যেন তার কাছে টানছে। আবিরের সামনের ভেজা চুল থেকে টুপটাপ বৃষ্টিধারার মতো জল গড়াচ্ছে। অদ্ভুত এক মায়া এই শ্যামকালো পুরুষের মুখে, যা দেখে চলন্ত হৃদয়টাও হঠাৎ ব্রেক ফিল করে।
আবির মেঘের মুখের সামনে এক হাত নেড়ে বলে উঠল, হ্যালো ম্যাম, আপনি একটু হুঁশে ফিরলে আমার ব্ল্যাক বেল্টের ওয়াচটা খুঁজে দেন প্লিজ, খুঁজে পাচ্ছি না তো। মেঘ নিশ্চুপ নয়নে তাকিয়ে আছে। আবির এবার মেঘের কাঁধ ঝাঁকিয়ে বলল, মেঘ, কি হলো তোমার? মেঘ একটু থম্মত খেয়ে বলল, কই কিছু না তো। আবির মেঘকে পেছনে ঘুরিয়ে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে, শরীর ঠিক আছে? মেঘ, হুম। আবির, তাহলে এত চুপচাপ কেন? মেঘ আবিরের দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে বলল, চুপচাপ না, আপনাকে দেখছিলাম। বলেই মেঘ লজ্জায় মাথা নুয়ে নিল। আবির জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, তা কি দেখলে? মেঘ নেশাতুর দৃষ্টি নিয়ে বলল, আপনার ভেজা ভেজা চুল, খোঁচা খোঁচা দাড়ি আর। আবির, আর? মেঘ লাজুক কণ্ঠে বলল, আর আপনার মায়াবী মুখশ্রী। আবির হাসল। মেঘের দুগালে হাত রেখে আবির কপালে চুমু দিয়ে মজার সুরে বলল, যাক, জীবনে আর যাই করি না কেন, বউকে তো পাগল করতে পেরেছি। ধন্য এ জীবন, ধন্য। মেঘ লজ্জায় আবিরের বুকে মুখ লুকালো। হঠাৎ মেঘের কানে মিমের ডাক আসতেই মেঘ আবিরের বুক থেকে মাথা তুলে বলল, আমি নিচে যাচ্ছি, আপনিও আসুন। বলেই মেঘ হন্তদন্ত হয়ে ছুটে গেল। আবির মেঘের যাওয়ার পানে তাকিয়ে আছে। আবির জানে তার প্রিয়সী মাঝে মাঝে এমন পাগলামি করে, তাই একটু মুচকি হেসে আলমারি থেকে জামা কাপড় পরে রেডি হয়ে নিচ্ছে। ফুপ্পিদের বাড়ি পৌঁছে দিয়ে একটু রাকিব আর রাসেলের সাথে দেখা করতে যাবে সে। অনেকদিন হলো অফিসের বাইরে তাদের আড্ডা দেওয়া হয় না। মেঘ নিচে গিয়ে দেখলো আজকে কেউই দুপুরে খাওয়ার পর রুমে রেস্ট করতে যায়নি। সবাই মাহমুদা খানের সাথে আড্ডায় ব্যস্ত। মেঘও সেখানে গিয়ে সামিল হলো। মেঘ আর বন্যা মাহমুদা খানের দুই পাশে বসে আছে। মিম এসে বলল, দেখি দেখি একটি সাইড দাও, আমিও ফুপ্পির কাছে বসতে চাই। সব আদর কি তোমরাই খাবে? পাশ থেকে আরিফ আস্তে আস্তে বলে উঠল, আমার বউ হয়ে যাও, সারা জীবনের মতো আমার কাছে রেখে দিব, আমার মায়ের আদর খাবে। কিন্তু মিম মনে হয় তা শুনতে পায়নি, আর শুনতে পাবে বা কি করি। এত মানুষের ভিড়ে আরিফ তো কথাটা আস্তে আস্তেই বলেছে, যেন কেউ শুনতে না পায়। মেঘের নজর সিঁড়ির দিকে পড়তেই লক্ষ্য করলো আবির নামছে। ব্ল্যাক প্যান্টের সাথে একটা হোয়াইট টি শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে একটা ব্ল্যাক ওয়াচ, চোখে সানগ্লাস এঁটে ফোনে কথা বলতে বলতে নামছে। মেঘ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মন আজও পুরনো দিনের মতো একটা গানে গেয়ে উঠল। দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যায় আমি চিরদিন। নামধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু। কালো সানগ্লাসটাই কেন এত সুখ, হে যুবক। মাহমুদা খানের কণ্ঠে মেঘের ঘোর কাটল। মেঘ নিজের মাথায় নিজে থাপ্পড় দিয়ে বলল, তুই আর মানুষ হবি না। বন্যা মেঘের দিকে তাকিয়ে বলল, কিরে, তোর আবার কি হলো? মেঘ, কই কিছু না। বন্যা, তুই আমার থেকে কথা লুকাচ্ছিস মেঘ? তোকে আমি ছোটবেলা থেকে চিনি, সত্যি করে বলতো, তুই কি আমার ভাসুরকে দেখে আবার ক্রাশ টাশ খাইছস নাকি? মেঘ একটু ভাব নিয়ে বলল, আমার জামাইকে দেখে ক্রাশ খাবো না তো কাকে দেখলে ক্রাশ খাবো? ইতিমধ্যে আবির নিচে নেমে এসেছে। মালিয়া খান বলে উঠলেন, কিরে, কোথাও যাচ্ছিস নাকি? আবির, জি আম্মু, রাকিব রাসেলদের সাথে দেখা করতে যাব। মাহমুদা খান আবিরকে বলল, রেডি হয়ে এসেছিস, ভালো হয়েছে। মেঘ, বন্যা ও মিম সবাইকে আমি আজকে নিয়ে যেতে চাই, সাথে তুইও চল, কয়েকটা দিন ওই বাড়ি থেকে অফিস করিস। আবির কয়েক মিনিট চুপ করে থেকে বলল, ফুপ্পি, তুমি বন্যা আর মিমকে নিয়ে যাও, মেঘকে নিয়ে আমি বৃহস্পতিবার চলে যাব। জানোই তো ওর শরীর ভালো থাকে না। মিম বলে উঠল, না ভাইয়া, আমরা মেঘ আপুকে ছাড়া কোথাও যাব না, আমরাও বৃহস্পতিবারই যাব। এবার মনে হয় বন্যাও একটু সাহস পেল, বলে উঠল, ফুপি আম্মা, আমরা মেঘের সাথে একেবারে যাই। মাহমুদা খান উঠে গিয়ে আবিরের কান টেনে ধরল, বলল, বাড়ির খুব বড় কর্তা হয়ে গেছিস তাই না? আমার ভাইজানের ওপর দিয়ে যাচ্ছিস। আবির উফ শব্দ করে বলে উঠল, আমি আসার সময় আব্বু চাচ্চুর সাথে কথা বলে এসেছি। আবির মাহমুদা খানকে বলল, ফুপ্পি, মেঘ আমাকে আগেই জানিয়েছিল যে তুমি ওদের নিতে এসেছো এবং বাকি সবাইকে শুক্রবারে যেতে বলেছো। আমি তাই আসার সময় আব্বু চাচ্চুর সাথে এ ব্যাপারে কথা বলে এসেছি। তারাও আমার সাথে একমত। তারাও চায় ওরা বৃহস্পতিবার যাক আর বাকিরা শুক্রবার পৌঁছে যাবে ইনশাল্লাহ। মাহমুদা খান কিছুটা মন খারাপ করে বলল, ঠিক আছে, তাই হবে। আবির উঠে গিয়ে মাহমুদা খানের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে মাহমুদা খানের হাতটাকে তার নিজের হাতে নিয়ে শীতল কণ্ঠে বলল, প্লিজ ফুপি, মন খারাপ করো না। বৃহস্পতিবার ওদেরকে নিয়ে আমি সকাল সকাল পৌঁছে যাব। ইদানিং অফিসের কাজে আমি প্রচুর ব্যস্ত থাকি।
এই সময় মেঘকে নিয়ে আমি আর বাড়তি কোনো টেনশন করতে চাই না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মাহমুদা খান মুখে হাসি এনে বললেন, ঠিক আছে বাবা, তুই কিন্তু বৃহস্পতিবার ওদেরকে নিয়ে সকাল সকালই চলে যাবি। আমাকে যেন বারবার কল দিতে না হয়। আবির হাসলো। পেছন থেকে আরিফ মাহমুদা খানের কাঁধে এক হাত রেখে বলল, আম্মু তুমি একটুও টেনশন করো না, ভাইয়া যদি যেতে লেট করে আমি নিজে এসে ওদেরকে নিয়ে যাব। এ পর্যায়ে সকলেই একটু হাসলেন। আবির ও মাহমুদা খান উঠে দাঁড়ালো। মাহমুদা খান সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার রওনা হবে। আরিফও যাচ্ছে তাদের পৌঁছে দিতে। অবশ্য মাহমুদা খান অনেকবার আবিরকে মানা করেছে, কিন্তু আবির শুনতে নারাজ। আরিফও একে একে সবার থেকে বিদায় নিয়ে মিমের কাছে গেল। একটু কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, জান, আর মাত্র কয়েকটা দিন, আমার বাড়িতে গেলে তোমাকে না রাখতে পারলেও তোমার মনটাকে ঠিকই রেখে দেব। মিম মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়েছিল। আরিফের এসব ফাজলামি কথা শুনে রাগি রাগি লুক নিয়ে আরিফের দিকে তাকালো। আরিফ মিমের দিকে তাকিয়ে চোখ মেরে বলল, লাভ ইউ। মিম আরিফের কর্মকাণ্ড দেখে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। এক নজর আশেপাশের সবার দিকে তাকিয়ে আরিফের যাওয়ার পানে দেখল। নির্লজ্জ লোক একটা, মুখে কিছুই আটকায় না, মনে মনে বলে উঠল মিম। আরিফ মাহমুদা খানকে বাড়িতে পৌঁছে দিয়ে জান্নাতের সাথে কয়েকটা কথা বলেই বের হয়ে আসলো। রাকিব, লিমন, রাসেল, মোবারক তার জন্য অপেক্ষা করছে। প্রায় সন্ধ্যা 6টা বাজে। বন্যার মনটা কিছুটা ছটফট করছে। বিয়ের পর গত এক সপ্তাহে তানভীরের কাছাকাছি ছিল সবসময়। আজ তাকে দৈনন্দিন জীবনে ফিরে গেছে তানভীর। তানভীর একটা সরকারি চাকরি করে। প্রতিদিন 5টায় তার অফিস ছুটি হয়ে যায়। এখন সময় সন্ধ্যা 6টার কাটায়। বন্যা যখন এসব ভাবনায় মগ্ন, তখনই একটা শক্ত পুরুষালী হাত তার কোমর পেঁচিয়ে ধরল। মুহূর্তে বন্যার শরীরটা ভয়ে ঝাঁকুনি দিয়ে উঠল। বন্যার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে চাইতেই তার গালে ভেজা ভেজা চুলের শীতল স্পর্শ ঠেকল। শরীর থেকে ছুটে আসছে অন্যরকম এক ঘ্রাণ, যে ঘ্রাণ বন্যার অতি পরিচিত। এই ঘ্রাণ কোনো দামি পারফিউমের নয়, এই ঘ্রাণ তার প্রিয় পুরুষ তানভীর খানের। বন্যা বুঝতে পেরে আবেশের চোখ বন্ধ করে নিল। তানভীর তার ভেজা গালগুলো বন্যার গালের সাথে ঠেকিয়ে বলে উঠল, মিস ইউ বউ। বন্যা একটু লাজুক হেসে বলল, মিস ইউ টু। বন্যা এবার তানভীরের দিকে ঘুরে গলা জড়িয়ে পড়ল, কখন এসেছেন আমি দেখিনি তো। তানভীর মুচকি হেসে বলল, তুমি রান্নাঘরে ছিলে। বন্যা, ওহ, এবার ছাড়েন, চা বা কফি আনবো। তানভীর, না, আমি বের হব একটু, আবির ভাইয়া অপেক্ষা করছে। বন্যা, ও ঠিক আছে। তানভীর, বন্যা শোনো। বন্যা, হুম। তানভীর, বনু কই? বন্যা, রুমে আছে হয়তো। তানভীর, বনুর একটু খেয়াল রেখো, মেয়েটা একটু বেশিই চঞ্চল। জানি ভাইয়া একাই এনাফ বনুর জন্য, কিন্তু ভাইয়ার অনুপস্থিতিতে ও সারাক্ষণ তোমার সাথেই থাকে। বন্যা তানভীরের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, আপনি নিশ্চিত থাকেন। তানভীর হেসে বন্যার কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, আমি আসছি। বন্যা বিদায় জানালো। এবার বন্যা মেঘের রুমে গেল। বন্যা, ননদিনী আসবো? মেঘ, তোকে কতবার বলবো আমার রুমে আসার জন্য পারমিশনের প্রয়োজন নেই। বন্যা হেসে বলল, যদি আবির ভাইয়া রুমে থাকতো। মেঘ বলল, তো কি হয়েছে? বন্যা, বাদ দে এসব। মেঘ মিটিমিটি হেসে বলল, বেবি হানিমুন কেমন গেল? বন্যা অন্যদিকে ফিরে মুস্কি মুস্কি হাসছে। মেঘ, কিরে বন্যা, এদিকে ফির। বন্যা অন্যদিকে তাকিয়ে আছে। মেঘ আবারও ডাকলো। এবার বন্যা ফিরে বলল, ভালো। মেঘ, আমি তাড়াতাড়ি ফুপ্পি হব তো? বন্যার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। মেঘ হেসে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। বন্যা একটু স্বাভাবিক হয়ে বলল, বৃহস্পতিবার নিয়ে তোর কোনো প্ল্যান আছে? মেঘ, আছে তো। বন্যা আর মেঘ টুকটাক গল্পগুজব করে আবারও নিচে ড্রয়িং রুমে চলে গেল। এদিকে আবির একটা চায়ের দোকানের সামনে বসে মোবারক, রাসেল, লিমন, রাকিব, তানভীর সবার সাথে আড্ডায় মগ্ন। মোবারক তানভীরকে বলে উঠল, কিরে তানভীর, হানিমুন কেমন কাটলো? তানভীর একটু হেসে বলল, হানিমুন যেমন কাটে। রাকিব, এভাবে বলছিস কেন, একটু ডিটেলসে বল। তানভীর, উফ, আর হানিমুন, বউ তো আমাকে দেখলেই পালাই পালাই করে। তানভীরের মুখ থেকে এমন অসহায় বাক্য শুনে আবির সহ সকলেই হো হো করে হাসতে লাগলো। আবির হাসি থামিয়ে বলে উঠল, বিয়ের আগে তোকে সবসময় সাবধান করেছিলাম, বন্যার সামনে কখনো অতিরিক্ত রাগ দেখাস না। এই রাগের প্রতিক্রিয়া বন্যার মেয়েলি মনেও পড়বে, কিন্তু তুই কথা শুনিসনি। ওর সামনে বারবার তামিম আর মিনহাজের ওপর রাগ দেখিয়েছিস। এবার ঠেলা সামলা শালা। তানভীর,
শালা না, আমি তোমার সম্বন্ধী, সম্মান দিয়ে কথা বলো। আবির চোখ ছোট ছোট করে তানভীরের দিকে তাকিয়ে বলল, সম্বন্ধী ভাই, আপনাকে তো আগেই বলেছি পার্সোনালি দেখা করবেন, আপনাকে সম্মানের চূড়ায় পৌঁছে দিব। একথা শুনে এবারও সবাই হেসে দিল। হঠাৎ আবির বলল, তোরা থাক, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আমার বউ অপেক্ষা করছে। রাকিব অবাক কণ্ঠে বলল, বাড়িতে কি তোর একাই বউ আছে, আমাদের নেই? উফ আবির, তুই বিয়ের আগেও এমন করতি, তখন না হয় বুঝতাম, মেয়েকে হারানোর ভয়ে ওর আশেপাশে থাকার চেষ্টা করতি সবসময়। তাছাড়া মেয়ে সকলের আড়ালে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করত, তাই তুই ওর অপেক্ষা আর বাড়াতে চাসনি। কিন্তু এখন কি আবির, কিন্তু এখন আমার বউ সদর দরজার দিকে তাকিয়ে আমার জন্য অপেক্ষা করে, তাই আমাকে যেতে হবে। সময় ছোট চলে তার নিজ গতিতে। দেখতে দেখতে আজ বৃহস্পতিবার। আবির আজকে অফিসে যায়নি। সকাল থেকেই মাহমুদা খান বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করছে আবির কখন মেঘদের নিয়ে আসছে। আবিরও জানালো দুপুরের আগে পৌঁছে যাবে। তানভীর অফিস ছুটি হওয়ার পর ডিরেক্ট ফুপির বাসায় যাবে। কিছুক্ষণ আগেই মেঘ, বন্যা, মিম রেডি হয়ে নিচে নেমে এসেছে। আবির সকালে একটু বেরিয়েছিল, কিছুক্ষণ আগে বাড়ি ফিরেই রুমে গিয়ে তৈরি হয়ে নিচ্ছে। হঠাৎ সবাই খেয়াল করলো আবির আর আদি একই রকম পাঞ্জাবি পরে গলায় সানগ্লাস ঝুলিয়ে নিচে নেমে আসছে। মেঘ, মিম, বন্যা তো অবাক, আবির কিভাবে জানলো মেঘদের পূর্ব পরিকল্পনা। মেঘ, মিম আর বন্যা প্ল্যান করেছিল যে আজকে একই রকম ড্রেস পরে সবাইকে অবাক করে দিবে, তাই সকলের অগোচরে অনলাইন থেকে 3টা ড্রেস অর্ডারও করে এনেছে। ওরা এখন এই ড্রেস পরেই অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। কিন্তু এ কি, আবির ভাই তো নিজেই ওদের অবাক করে দিয়েছে। আবির নিচে নেমে এসে মেঘের সামনে দাঁড়িয়ে মেঘের হা হওয়া মুখটা আঙুল দিয়ে বন্ধ করে দিল। সকলেই মুখ টিপে হেসে দিল। ওরা রওনা হলো মাহমুদা খানের বাড়ি। কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেল। মাহমুদা খান তো ওদের দেখে মহা খুশি। আরিফ মিমের সামনে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে মিমের দিকে তাকিয়ে বলল, ওয়েলকাম ম্যাডাম। মিম জানে কথাটা আরিফ ওকে উদ্দেশ্য করে বলেছে। মিম মুখ বাঁকিয়ে মাহমুদা খানের কাছে চলে গেল। আরিফের ঠোঁটের কোণে দেখা গেল বাঁকা হাসি রেখা। জানাতে সে একে একে মিম, বন্যা, মেঘকে জড়িয়ে ধরল। ইতিমধ্যে আরিনও রুম থেকে বেরিয়ে দৌড়ে এসেছে। আজ বৃহস্পতিবার হওয়ায় আসিফ বাড়িতে নেই। মাহমুদা খান ওদের সবাইকে ভেতরে নিয়ে গেল।